তাজুল ভাই পেশা একজন ড্রাইভার। ওনার নিজস্ব একটা গাড়ি আছে। তিনি ড্রাইভিং শেখার পর সেকেন্ড হ্যান্ড একটা প্রাইভেট কার কিনেছিলেন। তো সেটা দিয়ে তিনি সেটা চালান রাস্তায়, এবং বেশিরভাগ তিনি এয়ারপোর্টের ভাড়া মারেন, অর্থাৎ এয়ারপোর্ট আসা যাওয়া করেন। এয়ারপোর্ট থেকে যে যাত্রীরা গ্রামে আসে, তাদের এলাকায় আসে, তাদেরকে তিনি নিয়ে আসেন, এবং বেশ ভালো পরিমাণে তিনি ইনকাম করতে পারছিলেন ওই প্রাইভেট কার দিয়ে। ওনার এক চাচাতো ভাই সৌদি আরব থাকে। তো হঠাৎ করেই সে আসে বাংলাদেশে। সে আসবে এবং তার বিমান যখন ল্যান্ড করবে এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে, তখন সময় নাকি রাত 10:30। তো তাজুল ভাই বিকালের আগেই রওনা দিয়ে তিনি চলে যান ঢাকা এয়ারপোর্টে, এবং সেখানে বেশ গিয়ে তিনি অপেক্ষা করছিলেন 2-3 ঘন্টা। তো অপেক্ষা করার পর 12টার দিকে তার চাচাতো ভাই এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসে। আসার পর সে তার চাচাতো ভাইয়ের যে মাল ছিল, লাগেজগুলো ছিল, ব্যাগগুলো ছিল, সেগুলো সে গাড়িতে উঠিয়ে তাজুল ভাই যেহেতু একাই গিয়েছিলেন, তার সাথে আর কেউ ছিল না, তো সে তার চাচাতো ভাইকে নিয়ে রওনা দেয়। কারণ রাতে ঢাকা থাকবার মতো বা রাত্রি যাপন করার মতো তাদের কোনো ব্যবস্থা নেই, এবং কোনো আত্মীয় স্বজন ছিল না। তো যে কারণে তাজুল ভাই তিনি সিদ্ধান্ত নেন যে তাড়াতাড়ি গাড়ি চালিয়ে আসলে খুব দ্রুত তিনি এসে পড়তে পারবেন। কিন্তু তাদের একটাই ভয় ছিল, কারণ ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার একদম ভেতরের রাস্তা দিয়ে চিপাচাপা দিয়ে আসলে ডাকাতের ভয় আছে। কারণ গ্রাম এলাকা তো একদম নিরিবিলি থাকে, অনেকটা জায়গা আছে যে আশেপাশে কোনো বাড়িঘর নেই, 2-3 কিলোমিটার এরিয়া। তো ওই জায়গাগুলোতে খুবই রিস্ক থাকে, যে কারণে তাজুল ভাই এবং তাজুল ভাইয়ের যে চাচাতো ভাই ছিল তারা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। তো পরবর্তীতে তারা দেখেন যে ঠিক আছে, বেশ কয়েকটা গাড়ি যেহেতু ওই দিকে যাচ্ছে, তো তাজুল ভাই ঠিক করেন যে তিনি ওই গাড়িগুলোর পেছন যাবেন। গিয়ে তো বেশ কয়েকটা গাড়ি যদি একসাথে যায় তাহলে আর সেই রিস্কটা থাকে না। তাজুল ভাই তখন রওনা দিয়ে দেন তাদের সাথে। ওই গাড়িগুলো সেম ব্রাহ্মণবাড়িয়ার কোনো না কোনো উপজেলায় আসবে, তো ওই দিকটা পার হতে পারলেই নিরাপদ। তো তাজুল ভাই তাদের সাথে তাল মিলিয়ে গাড়ি চালাচ্ছেন, এবং তাজুল ভাই ছিলেন সবার পিছনে, আর সামনে বেশ কয়েকটা গাড়ি ছিল। তো দ্রুত বেগে গাড়ি চালিয়ে আসছেন। তো অর্থাৎ এই যে ব্রাহ্মণবাড়িয়ার যে বাঞ্ছারামপুর উপজেলা আছে, সে বাঞ্ছারামপুর উপজেলা পার হয়ে কোনো একটা গ্রামে হয়তো বেশ আশেপাশে জমিন আছে, গাছপালায় ভরা সে রাস্তা। তো সেই রাস্তা দিয়ে তারা আসছিলেন। তো তাজুল ভাই যেহেতু স্মোক করতেন, তিনি তখন সিগারেট ধরান এবং তিনি গাড়ি চালাচ্ছিলেন। তো হঠাৎ করেই তাজুল ভাইয়ের প্রস্রাবের বেগ পায়, যে কারণে ওনাকে গাড়ি থেকে ইমার্জেন্সিভাবে নামতেই হবে। তো তখন তিনি করেন কি, একটা জায়গায় তিনি গাড়িটা ব্রেক করেন। তো গাড়িটা ব্রেক করার পর তিনি গাড়ি থেকে নামেন। তো তার চাচাতো ভাই গাড়িতেই বসা ছিল। তিনি গাড়ি থেকে নেমে, বেশ কতগুলো গাছ আছে রাস্তার পাশে, এবং একটা ছাড়া বাড়ি বলতে একটা খোলা বাড়ির মতো জমিন থেকে একটু উঁচু মাটি ভরা সেখানে আছে, এবং সেখানে বেশ অনেকগুলো গাছ লাগানো। তো গাড়ির হেডলাইটের আলোয় চারপাশে অল্প হলেও কিছুটা দেখা যাচ্ছিল। সামনের দিকে তো ফুল হেডলাইটের আলো দেয়া, আর পাশের দিকেও অল্প কিছু বোঝা যাচ্ছিল। তো তিনি গাড়ি থেকে নেমে বড় একটা গাছের পাশে এসে তিনি প্রস্রাব করেন। তো প্রস্রাব করতে করতে ওনার যে সিগারেটটা ছিল সেটাও অনেকটা শেষ হয়ে আসে। তো প্রস্রাব শেষ করে তিনি সিগারেটটা ছুঁড়ে ফেলে দেন। ফেলে তিনি পুনরায় গাড়িতে ওঠেন। তারপর তিনি একটু দ্রুত বেগে গাড়ি চালিয়ে ওই যে আগের গাড়িগুলো ওনার সামনে ছিল সেগুলোর পেছনে তিনি চলে যান। তারপর আস্তে ধীরে ধীরে তারা গাড়ি চালাতে
তো বেশ অনেকক্ষণ গাড়ি চালানোর পর তো তারা তো রওনা দিয়েছিলেন 12টার পর, এবং তারা 4টার আগেই তারা বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে পৌঁছে যায় বলতে তাদের বাড়িটা ছিল মেইন রাস্তা থেকে অনেকটা ভিতরে, অর্থাৎ কাঁচা মাটির রাস্তা পার হয়ে গাড়িটা কিন্তু তাদের বাড়িতে যায় না। তাদের বাড়ি থেকে, অর্থাৎ যে মেইন রাস্তাটা ছিল, মেইন রাস্তা থেকেও একটা ছোট সরু মাটির রাস্তা ঢুকে গেছে, এবং ওই মাটির রাস্তা থেকেও আরও অনেকটা ভেতরে জমিন দিয়ে হেঁটে যেতে হয় তাদের বাড়িতে। একটা বড় ফিশারির মতো পুকুর আছে। তো তখনকার সময় ছিল শীতকাল। তো শীতকাল থাকার কারণে যে পুকুরগুলো যে ছিল, সেই ফিশারিটা ছিল, সেই ফিশারি একদম শুকিয়ে গিয়েছিল। ওই ফিশারির পাড় দিয়ে হেঁটে হেঁটেই তাদের বাড়িতে পৌঁছানো যায়। তো তাজুল ভাই ওই ফিশারির সামনে এসে গাড়িটা ব্রেক করেন। গাড়িটা ব্রেক করার পর তিনি সেই ব্যাগগুলো দুইজনে দুইটা 4টা ব্যাগ হাতে নিয়ে ওই পুকুর পাড়ের ওই যে ফিশারিটা ছিল, ওই ফিশারির পাড় দিয়ে তারা হাঁটা শুরু করে। তো তাজুল ভাই তো তিনি এখানে প্রায় সময় আসেন এবং দেখেন যে তিনি আগেও দেখে গিয়েছেন ফিশারিটা একদম শুকনা ছিল, আর ফিশারির পাড়ে কিন্তু কোনো গাছপালা ছিল না, একদম মোটা করে উঁচু পাড় বাঁধা ছিল, কিন্তু কোনো গাছ ছিল না। তো ওই দিক দিয়ে হেঁটে তাদের বাড়িতে পৌঁছানো যায়। তো আমরা ওই যে কাঁচা মাটির রাস্তাটা ছিল, ওই রাস্তা থেকে হেঁটে যেতে তাজুল ভাইয়ের চাচাতো ভাইয়ের বাড়ি বেশি হলে 3 মিনিট বা 4 মিনিটের মতো সময় লাগবে। একটু লম্বা একটা ফিশারি ছিল, ওইটাই পার হতে হবে। তো যখন তাজুল ভাই এবং তার চাচাতো ভাই গাড়ি থেকে নেমে ওই ফিশারির পাড় দিয়ে হাঁটা শুরু করছিলেন, তো তখন মোটামুটি পূর্ণিমার আলো চাঁদ ছিল, যে কারণে মোটামুটি দেখা যাচ্ছিল অনেকটা দূর পর্যন্ত। আর সাথে যেহেতু মোবাইলের ফ্ল্যাশ লাইট ছিল, সেটা দিয়ে তিনি দেখে দেখে তারা সামনের দিকে হাঁটছিলেন। তো তাজুল ভাই তিনি হাঁটছেন সেই ব্যাগগুলো হাতে নিয়ে, তার চাচাতো ভাইও তার সাথে সাথে হাঁটছে। হঠাৎ করে তার চাচাতো ভাই যেটা দেখতে পায়, সেটা দেখে তিনি সাথে সাথে তাজুল ভাইকে ইঙ্গিত দেন, ইশারা দেন যে তাজুল ভাই দেখেন তো, ওই ফিশারির মাঝখানে দেখা যাচ্ছে হয়তো কারা যেন বসে আছে। তো তাজুল ভাই একটু ওইদিকে ফ্ল্যাশ লাইটটা তিনি দেন, মানে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা ওদিকে তিনি তাক করেন, কিন্তু ফ্ল্যাশ লাইটে আলো অত দূর পর্যন্ত যাচ্ছিল না, তিনি দেখতে পাচ্ছিলেন না। তিনি ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে দেন। ফ্ল্যাশ লাইটটা বন্ধ করার কারণে পূর্ণিমার চাঁদের আলোতে মোটামুটি দেখা যাচ্ছিল পুকুরের ওই ফিশারির মাছ বরাবর। এবং তিনি যেটা দেখতে পান, ওই ফিশারির মাঝখানে বেশ অনেকগুলো লোকের মতো দেখতে তারা বসে আছে, গোল হয়ে বসে আছে, এবং তাদের গোল হয়ে যে তারা বসে আছে, তাদের মাঝখানে মানে আগুন জ্বলার মতো আলো যে থাকে না, ওইরকম আলো দেখা যাচ্ছে। এই জিনিসটা তারা দেখছিলেন। তো হঠাৎ করে যখন এই জিনিসটা দেখেন, তাজুল ভাই একটু ভয় পেয়ে যান এবং তিনি বলছিলেন যে কারা এখানে ফিশারি মাঝখানে এত রাতে বসে আছে, 4টা বাজে, তাদের কি ঘুম নিদ্রা নাই? তো তখন চাচাতো, ওই যে তাজুল ভাইয়ের যে চাচাতো ভাই ছিল, তিনি বলছিলেন হয়তো হবে কোনো নেশাখোর ওইখানে বসে তাস খেলতেছে বা তারা নেশা করতেছে, আমরা ওইদিকে পাত্তা না দিই, আমরা বাড়িতে চলে যাই। তো তাজুল ভাই বলছিলেন যে দেখো, তুমি তো গত 3 বছর যাবৎ বাড়িতে আসো না, তো আমি তো এখানে প্রায় সময় আসা যাওয়া করি, যাতায়াত আছে আমার, তো আমি তো এরকম কোনো দিন দেখি নাই। বা তোমার বাড়ির লোকজনও তো কোনো দিন বলে নাই যে এই ফিশারিতে রাতের বেলা তারা কাউকে দেখেছে। তো হঠাৎ করে যখন এই জিনিসটা দেখেন, তখন তারা ভয় পেয়ে যায় এবং তারা দুজনে হাঁটতে থাকে। তো হাঁটার এক পর্যায়ে তাজুল ভাই তো সবসময় দিকে আসা যাওয়া করেন, তো ফিশারির যে পাড়টা ছিল, তিনি হঠাৎ করে দেখেন যে ফিশারির পাড়টা নাই হয়ে গেছে, মানে একদম গায়েব, মাঝখান থেকে অনেকটা জায়গা একদম নাই। মানে মনে হচ্ছে যে ফিশারির পাড়টা বেশ অনেকটা জায়গায় কেউ কেটে ফেলেছে, বা এক্সকেভেটর দিয়ে সেটা কেটে ফেলা হয়েছে, যে কারণে ওই পাড় দিয়ে তারা যেতে পারবে না। এখন তাদেরকে যাওয়ার একটা মাত্র রাস্তা আছে, কারণ এই যে ফিশারি ছিল, ফিশারির অপর পাশে একদম ঝোপঝাড় জঙ্গল টঙ্গল ছিল, তো যে কারণে ওই দিক দিয়ে যাওয়া যাবে না। তাদেরকে যেতে হলে ওই ফিশারির নিচ দিয়ে, অর্থাৎ যে পানি যে শুকনা ছিল ওইটার পাশ দিয়ে যেতে হবে, এবং ওইটার পাশ দিয়ে যেতে হলে ওই যে গোল বৃত্তাকারী লোকজন বসে আছে তাদের পাশ কাটিয়ে যেতে হবে। মানে তাজুল ভাই পুরাই অবাক, এবং তিনি কোনোভাবেই বিশ্বাস করতে পারছেন না তিনি গত কয়েকদিন আগেও তিনি এখান দিয়ে এসেছেন। এই পুকুর পাড়টা একদম
পুরোটাই বাঁধা ছিল, কিন্তু এইভাবে হঠাৎ করে মাঝখান থেকে কাটা তিনি এটা খেয়াল করেন এবং তিনি এটা জানেনও না যে এটা কাটা। তো যে কারণে তিনি তাজুল ভাইও একটু ভয় পাচ্ছিলেন এবং তার চাচাতো ভাইও ভয় পাচ্ছিলেন যে ওই লোকগুলো কারা, হঠাৎ করে যদি তাদের উপর আক্রমণ করে বসে। নেশাখোররা তো তাদের মাথা মোটা ঠিক থাকে না, তো তারা যদি আক্রমণ করে বসে তাহলে তো সমস্যা, তাদের কাছে এতগুলো মালামাল আছে, তারা যদি সেগুলো নিয়ে চলে যায়। তো তাজুল ভাই বলছিলেন যে দেখ, ভয় পাওয়ার কিছু নেই, আমরা সোজা হাঁটতে হাঁটতে তাদের পাশ কেটে চলে যাবো, আমরা ওদিকে ধ্যান দেওয়ার দরকার নেই। তাজুল ভাই বিসমিল্লাহ বলে তিনি নামেন, পুকুরের ওই ফিশারির পার ধরে তিনি নিচে নামেন। নিচে নেমে তাজুল ভাইয়ের যে চাচাতো ভাই ছিলেন তিনিও সাথে সাথে হাঁটছেন। হাঁটতে হাঁটতে তারা যখন ওই লোকগুলোর পাশ মানে অনেকটা কাছাকাছি চলে এসেছেন, তখন মনের অজান্তেই তাদের কৌতূহলবশত তাজুল ভাই এবং তার চাচাতো ভাই ওই দিকে লোকগুলোর দিকে তাকায়। কারণ তাদের পাশ দিয়ে যাচ্ছে, তারা এখানে কি করছে, অপরিচিত লোকজন, কৌতূহল স্বাভাবিকভাবে জাগতেই পারে। তো সেই কৌতূহল থেকে তাজুল ভাই এবং তার চাচাতো ভাই ওই দিকে তাকানোর পর তারা যেটা দেখতে পাচ্ছিলেন, তাদের থেকে হয়তো 5 থেকে 6 হাত সামনে ছিল এই লোকগুলো ওই সময়টা তারা যখন হাঁটছিল, এবং বাম পাশে ছিল। তো তারা যেটা দেখতে পায়, লোকগুলোর চেহারা কোনোভাবেই দেখা যাচ্ছে না, একদম গোল হয়ে প্রায় 9 থেকে 10 জনের মতো লোক গোল হয়ে বসে আছে এবং তাদের মাঝখানে কিছু জ্বলজ্বল করছে, আগুনের গোলার মতো। এবং হঠাৎ করে তারা দেখতে পায় যে ওই লোকগুলো যেন কিছু খাচ্ছে। মানুষ খুব মনোযোগ দিয়ে খাইতে বসলে যেরকম একটা বোঝা যায় যে হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে ওই লোকটা কিছু খাচ্ছে, ঠিক সেরকম তারা দেখতে পাচ্ছে। মোবাইলের ফ্ল্যাশলাইট কিন্তু ওইদিকে তাক করা, তারা হাঁটছে এবং ওইদিকে তাক করে ওই তাদেরকে পার হওয়ার যে সময়টুকু, ওই সময়টুকুর মধ্যেই তারা এটা বুঝতে পারে এবং দেখতে পারে যে লোকগুলো কিছু খাচ্ছে। এবং খাওয়ার যে শব্দটা, শক্ত কোনো কিছুতে কামড় দিলে আমরা যেরকম আমরা গরু, মহিষ অথবা ছাগলের যে হাড় খাই না, কচকচে হাড় যেরকম চিবিয়ে আমরা খাই আর যেরকম আওয়াজ হয়, ঠিক সেরকম আওয়াজ হচ্ছিল লোকগুলোর মুখ থেকে, যে মনে হচ্ছিল তারা এরকম কচকচে হাড্ডি তারা চিবিয়ে খাচ্ছে, এরকমটা তারা শব্দ শুনতে পাচ্ছিলেন। এবং হঠাৎ করে যখন এই শব্দটা শুনে তারা থমকে দাঁড়ায় এবং তারা দেখার চেষ্টা করে লোকগুলো কি খাচ্ছে, কারণ কৌতূহলবশত তারা সেখান থেকে সামনের দিকে এগোতে পারছে না। এবং তারা দুজনেই, অর্থাৎ তাজুল ভাই এবং তাজুল ভাইয়ের যে চাচাতো ভাই ছিলেন, দুজনেই দেখতে পায় যে তাদের ওই লোকগুলোর প্রত্যেকের হাতে, তারা যে খাচ্ছে প্রত্যেকের হাতে দেখা যাচ্ছে হয় মানুষের কবজি থেকে একটা হাত, আবার মানুষের কনুই থেকে অনেকগুলো হাত, আবার মনে হচ্ছে মানুষের পায়ের পাতার অংশটুকু। এরকম তারা চিবিয়ে খাইতেছে, মনে হচ্ছে ওই হাত, পা এবং কবজির যে অংশগুলো ছিল ওইগুলো টাটকা, মনে হচ্ছে কিছুক্ষণ আগেই হয়তো কেটে আনা হয়েছে, ওগুলোর ভিতরে এখনো রক্ত তখন রক্ত জমেছিল এবং তাদের কামড় দেওয়ার কারণে ওই রক্তগুলো ছিটকে পড়ছিল। এই জিনিসটা যখন তাজুল ভাই আর তাজুল ভাইয়ের চাচাতো ভাই এই জিনিসটা যখন দেখতে পায়, আল্লাহু আকবার বলে তারা চিৎকার করতে থাকে। তারা ভয়ে, মানে এরকম দৃশ্য তারা কখনো জীবনে দেখে নাই, তারা নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না যে তারা কি দেখতেছে। তাজুল ভাই তখন তার হাতে যে 2টা ব্যাগ ছিল, তিনি ব্যাগের আর চিন্তা করেন নাই, তিনি ব্যাগ 2টা ফেলে দেন এবং তার চাচাতো ভাইকে হাত ধরে টান দেন যে এগুলো ফালা, এগুলো পরে নেব, এখন আর নিজেকে বাঁচাতে হবে, এগুলো কি, এগুলো অবশ্যই খারাপ কিছু। তখন তাজুল ভাই তার চাচাতো ভাইকে হাত ধরে টান দিয়ে তারা এত জোরে দৌড়াতে শুরু করে, মনে হচ্ছিল যে হয়তো 1 মিনিটেরও কম সময় দৌড়ালে তাদের বাড়িতে পৌঁছে যাবে। তার বাড়ি কিন্তু দেখা যাচ্ছিল, তাদের বাড়িতে লাইট জ্বলছে, কিন্তু তার বাড়ির কাছাকাছি পৌঁছাতে পারছে না। তাজুল ভাই এবং তার চাচাতো ভাই যখন দৌড়াচ্ছে, তাদের মনে হচ্ছিল যে অদৃশ্য কোনো শক্তি যেন তাদের টেনে ধরে রেখেছে। আমরা স্বপ্নের মধ্যে দৌড়ালে, তাজুল ভাই যেটা বলছিলেন যে আমরা স্বপ্নের মধ্যে দৌড়ালে যেরকম মনে হয় যে আমরা সামনের দিকে আগাতে পারছি না, আমরা অনেক শরীরের সমস্ত শক্তি দিয়ে আমরা দৌড়ানোর চেষ্টা করছি কিন্তু আমরা সামনের দিকে আগাতে পারছি না, ঠিক সেরকমটা তাজুল ভাইয়ের ফিল হচ্ছিল। এবং তার চাচাতো ভাইয়ের সাথে পরবর্তীতে কথা বলে সেও জানতে পারে যে তার চাচাতো ভাইয়েরও সেম ফিল হচ্ছিল, যে সে দৌড়াচ্ছে কিন্তু সামনের দিকে এগোতে পারছে না। এমন একটা পর্যায়ে তাজুল ভাই এবং তার চাচাতো ভাই দেখতে পায় যে তারা অনেকক্ষণ দৌড়ানোর পরেও দেখতে পাচ্ছে তাদের বাড়িটার সামনে কিন্তু তাদের বাড়ির
কাছেও পৌঁছাতে পারেনি। তারা দুইজন তখন হাঁপিয়ে যায় এবং সেখানে দাঁড়িয়ে যায়। দাঁড়ানোর পর তাজুল ভাই এবং তার চাচাতো ভাই দুজনেই দেখতে পায় যে আকাশ থেকে কয়েকটা কালো ছায়ার মতো সত্তা, যাদের মাথা একটু জ্বলজ্বল করছিল, সাদা আলোতে জ্বলজ্বল করছিল, এরকমটা মনে হচ্ছিল তাদের কাছে। ওই কয়েকটা ছায়া তাদের সামনে বরাবর নেমে আসে, ঠিক একদম আকাশ থেকে সোজা হয়ে তারা নেমে তাদের সামনে এসে দাঁড়ায়। এবং তাজুল ভাই যেটা বলেন যে তার একদম 2-3 হাত সামনে তারা দাঁড়িয়ে আছে। এবং তাজুল ভাই এবং তার চাচাতো ভাই যখন দেখতে পায় যে ওই ছায়াগুলো তাদের সামনে এসে দাঁড়ায়, তখন ওই ছায়াগুলো তাজুল ভাই এবং তার চাচাতো ভাইয়ের উদ্দেশ্যে বলতে থাকে যে তোদের কত বড় স্পর্ধা, তোরা আমাদের ক্ষতি করতে চাস। এই কথা নাকি বলছিল তখন ওই ছায়াগুলোর মধ্যে থেকে একজন বলছিল যে তোদের এত বড় সাহস, তোরা আমাদের ক্ষতি করতে চাস। আমরা শান্তিতে ছিলাম, তোরা আমার উপর প্রস্রাব নিক্ষেপ করলি, তোরা আমাদের উপর কি ওই যে আগুন নিক্ষেপ করলি। তখন তাজুল ভাইয়ের মনে পড়ে যায় যে তিনি যে ওই যে বাঞ্ছারামপুর উপজেলা পার হয়ে তিনি যে গাড়ি ব্রেক করেছিলেন রাস্তার পাশে, এবং সেখানে যে তিনি মূত্র বিসর্জন করেছেন এবং সিগারেট খেয়ে যে সিগারেটের ইয়াটা তিনি ফেলে দিয়েছেন আগুন সমেত, এটা ওনার মনে পড়ে যায় ওই কথাটা শুনে। তখন তিনি ভয়ে কাঁপতে থাকেন এবং তিনি বলতে থাকেন যে আমার ভুল হয়েছে। তিনি এই কথা বলতে থাকেন, তিনি বুঝে যান যে এরা খারাপ জিন। তাজুল ভাইয়ের এই সম্পর্কে খুবই ভালো অভিজ্ঞতা আছে এবং তিনি হুজুরদের সাথে থেকে ভালোভাবে এরকম বিষয় তিনি জানতে পারেন। তো তিনি যখন বুঝতে পারেন যেগুলো খারাপ জিন এবং তিনি বুঝতে পারেন যে তিনি তার মনের অজান্তেই তাদের ক্ষতি করে ফেলেছেন, তখন তিনি বলতে থাকেন যে আমাদের ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ওই খারাপ জিনগুলো তখন মানে আরও বেশি তারা রাগান্বিত হয়ে যাচ্ছিল এবং তারা হুমকি ধামকি দিচ্ছিল যে তাদেরকে এখনই মেরে ফেলবো। তাজুল ভাই তখন তিনি চোখ বন্ধ করে ফেলেন এবং তিনি দোয়া দরুদ পড়তে শুরু করেন। তিনি যতটুকু পারেন আর কি, যতটুকু মুখস্থ আছে তিনি দোয়া দরুদ পড়তে শুরু করেন। তো দোয়া দরুদ পড়তে শুরু তিনি যখন করেন, তখন তিনি ফিল করেন যে তাদের সামনে যারা আছে তারা চলে যাচ্ছে, এটা তিনি বুঝতে পারেন। এবং দোয়া দরুদ অনেকক্ষণ পড়ার পর যখন তাজুল ভাই চোখ খোলেন, সামনের দিকে তাকিয়ে দেখেন যে কেউ নেই, একদম ফাঁকা। তার চাচাতো ভাই তার হাত ধরে দাঁড়িয়ে আছে এবং সে অনেক ভয়ে কাঁপতেছে। মনে হচ্ছে যে সে তার খিঁচুনি রোগ হয়ে গিয়েছে, খিঁচুনি রোগে যেরকম কাঁপে না সেরকম কাঁপতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাজুল ভাইয়ের দেরি করলেন না, তিনি তার চাচাতো ভাইকে সাথে নিয়ে তিনি মুখে কিন্তু দোয়া দরুদ তিনি পড়ছিলেন। এরই মধ্যে তিনি তার চাচাতো ভাইকে হাত ধরে নিয়ে তিনি এক টান দিয়ে তিনি ঘরে চলে আসেন। অত 1 মিনিটেরও কম সময়। ঘরে এসে তিনি তাড়াতাড়ি দরজা বাড়ি দিতে থাকেন। দরজা বাড়ি দেওয়ার পরে ঘরের ভেতর থেকে তার আত্মীয় স্বজনরা বের হয়ে আসে। তো তখন তাজুল ভাই সব কিছু বলেন যে এরকম ফেস করে এসেছি ওই ফিশারির পাড় দিয়ে আসার সময়। বড়জোর তিনি বেঁচে গিয়েছেন আল্লাহর রহমতে। তো ওই রাত্রেবেলা তারা আর সবাই ভয় পেয়ে যায়। ঘরে যারা ছিল তারা বলছিল যে না, তাদের পক্ষে সম্ভব না, কারণ তাদের যে বিদেশ থেকে নিয়ে আসা যে ব্যাগগুলো, যে লাগেজগুলো, মালগুলো ছিল, সেগুলো তো ভয়ে তারা ফিশারির ভেতরেই ফেলে রেখে এসেছে। তো ওই রাতটা তারা কোনোভাবে কাটিয়ে দেয়। এদিকে ওই রাতেই তাজুল ভাই এবং তাজুল ভাইয়ের চাচাতো ভাইয়ের অনেক জ্বর আসে। তাদের প্রচণ্ড জ্বর আসে, শরীরের তাপমাত্রা অনেকটাই বেড়ে যায়। তো পরদিন সকাল একদম ফজরের নামাজের পর, অর্থাৎ 4টার সময় তো তারা এসেছিল, শীতের সময় তো 5টার দিকে, 5টার পরে হয়তো ফজর আজান দিয়েছিল। তো ফজর আজানের পরে কিছুটা আলো ফুটলে তখন তারা কয়েকজন বের হয়ে যায় ওই ফিশারিতে। গিয়ে দেখে যে চারপাশে কিছু নেই, ওই ব্যাগগুলো পড়ে আছে। তখন ওই ব্যাগগুলো, মালপত্রগুলো তারা বাড়িতে নিয়ে আসে। তাজুল ভাইয়ের যে চাচাতো ভাই ছিল, অর্থাৎ তাজুল ভাইয়ের চাচাতো ভাইয়ের আব্বা, অর্থাৎ তাজুল ভাইয়ের চাচা হয়। তো তিনি তখন ওনার মসজিদের ইমামের সাথে কথা বলতে চান এই ব্যাপারে, যে এরকম তিনি কথা বলেন যে তারা রাত্রেবেলা আসার সময় এরকম ঘটনা ঘটেছে, একদম মুখোমুখি হয়েছে তাদের সাথে। ইমাম তখন বলেন যে ঠিক আছে, আমি তাদের সাথে কথা বলবো। অর্থাৎ তাজুল ভাই এবং তার চাচাতো ভাইয়ের সাথে তিনি কথা বলবেন বলেন। তো ইমাম তিনি সময় করে তাদের বাড়িতে আসেন। আসার পর তিনি সব কিছু জানার পর তিনি বলছিলেন, হ্যাঁ, ওই যে আপনি যে প্রস্রাব করেছেন এবং
আগুনের সিগারেটের যে ইয়াটা আপনি ছুঁড়ে ফেলেছেন হয়তো তাদের কারোর উপরে গিয়ে পড়েছে, সেই জন্য তারা রাগান্বিত হয়ে আপনার ক্ষতি করতে এসেছিল। এবং ইমাম তিনি এটাও বলে দিয়ে যান যে তারা হয়তো এখন সাময়িকভাবে চলে গিয়েছে, পরবর্তীতে তারা আপনাদের আরও বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করবে, এর জন্য পার্মানেন্ট কোনো রিচুয়াল করার দরকার। তাজুল ভাইয়ের চাচা বলেন যে ঠিক আছে, আপনি যা করার সব কিছু করেন, আমরা সব দিক দিয়ে সাহায্য করব। ইমাম বলেন যে দেখেন, আমি তো এরকম কাজ টাজ করি না, বা এরকম কাজ আমার করার অনুমতি নেই, তবে একজন ভালো কবিরাজ আছেন, ওই কবিরাজের আমি আপনাকে ঠিকানা দিতে পারি, আপনি কি ওই কবিরাজের সাথে কথা বলে দেখেন উনি কি বলেন, এবং আশা করছি যে উনি আপনাদেরকে সাহায্য করতে পারবেন। তো ইমামের কাছ থেকে তাজুল ভাইয়ের চাচা ওই ঠিকানাটা নেন, কবিরাজের ঠিকানা নিয়ে তিনি ওই দিন দুপুরবেলাতেই ওই কবিরাজের ঠিকানায় চলে যান। তো সেখানে গিয়ে সে কবিরাজের সাথে কথাবার্তা বলার পর সে কবিরাজ চেয়ে বসেন যে ওনাকে 21,000 টাকা দিতে হবে, একদম বরাবর 21,000 টাকা দিলে তিনি এই কাজটা করে দিবেন, নাহলে করতে পারবেন না। এবং ওই কবিরাজ নাকি তাজুল ভাইয়ের চাচাকে আরও ভয় দেখিয়ে দেয় যে তারা অনেক খারাপ জিন, অনেক শক্তিশালী জিন, তারা যদি তোমাদের অর্থাৎ আপনাদের পুরো ফ্যামিলির উপর নজর দেয়, বদ নজর দেয়, তাহলে আপনাদের পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। এই জন্য ওই কবিরাজ বলেতেন যে সময় থাকতে থাকতে আপনারা দ্রুত কাজটা করিয়ে নেন। তাজুল ভাইয়ের চাচা কোনো উপায় না পেয়ে তখন তিনি ওই কবিরাজেরই শরণাপন্ন হন, এবং তিনি অ্যাডভান্স ওই কবিরাজকে 15,000 টাকা দিয়ে দেন, বাকি 6,000 টাকা বলেন যে কাজ শেষ হওয়ার পর দেবেন। ওই তান্ত্রিক অর্থাৎ ওই কবিরাজ তখন বিভিন্নভাবে তিনি রিচুয়াল শুরু করেন। অর্থাৎ ওই কবিরাজ প্রতিদিন নিয়ম করে তিনি একবার আসতেন তাজুল ভাইদের বাড়িতে, তাজুল ভাই চাচার বাড়িতে। সেখানে এসে তিনি নিয়ম করে দুপুরবেলা খাবার খেয়ে তিনি সেখান থেকে চলে যেতেন। তো এইভাবে প্রায় সপ্তাহখানেক যাবত ওই কবিরাজ তাদের বাড়িতে আসছেন, দুপুরবেলা খাবার খাচ্ছেন, আবার চলে যাচ্ছেন। তো তিনি রিচুয়ালের নাম করে নাকি প্রতিদিন তাদের বাড়িতে এসে খাবার খেয়ে যাওয়ার পর হঠাৎ করে, অর্থাৎ তাজুল ভাইয়ের চাচা তিনি বলেন যে না, ওনাকে আর কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না, উনি হয়তো সুযোগের সদ্ব্যবহার করছেন। তো তিনি আবার যান কবিরাজের ঠিকানায়। সেখানে গিয়ে তিনি বলেন যে আপনি 1 সপ্তাহ যাবৎ আমাদের বাড়িতে আসতেছেন, খাইতেছেন, আপনি তো কোনো সমাধান করতেছেন না। তো তখনও কবিরাজ তখন বলে নাকি যে আমি রিচুয়াল করতেছি, আমাকে একটু সময় দিতে হবে। তো কবিরাজ নাকি ওই তাজুল ভাইয়ের চাচার কাছ থেকে 3 দিনের সময় চেয়ে নেন যে আমি 3 দিনের ভিতরে কাজ শেষ করে দেব। এদিকে কিন্তু এই সপ্তাহখানেকের ভেতরে তাজুল ভাই এবং তাজুল ভাইয়ের যে চাচাতো ভাই ছিল তাদের কিন্তু মানে শরীর যে জ্বর উঠেছিল এবং তাদের শরীর যে অসুস্থ হয়ে গিয়েছিল সেগুলো কিন্তু কোনোভাবেই কম ছিল না। তাদের এলাকার গ্রাম্য চিকিৎসক দেখানোর পরও কোনো রকমভাবে তারা মানে টিকে আছে, তাদের জ্বরও কম ছিল না এবং শারীরিক দুর্বলতাও কোনোভাবে কম ছিল না। এবং প্রতিদিন রাতে নাকি তাজুল ভাইয়ের চাচা যেটা বলছিলেন যে প্রতিদিন রাতে নাকি তারা ভয়ানক স্বপ্ন দেখত। তো মনে হচ্ছে যে কালো ছায়াটা তাদেরকে ধরতে আসতো, তাদেরকে মারধর করতো, এরকম ভয়ানক স্বপ্ন নাকি তারা রাতের বেলা দেখতে পেত, দুজনেই, তাজুল ভাই এবং তাজুল ভাইয়ের চাচাতো ভাই। তো এমতো অবস্থায় সে 3 দিনের সময় যাওয়ার পর কবিরাজ তিনি রিচুয়াল শুরু করেন, এবং সেই রিচুয়ালটা তাদের বাড়িতেই হয়, অর্থাৎ তাজুল ভাইয়ের চাচাদের বাড়িতেই হয়। তো সেখানে উঠোনে ওই কবিরাজ তিনি তার রিচুয়াল শুরু করেন। রিচুয়াল শুরু করার পূর্বে তিনি ওই যে তাজুল ভাইয়ের চাচাকে বলে দেন যে আমার কিছু জিনিসপত্র দরকার হবে, আপনি সেগুলো জোগাড় করে রাখবেন। তো কবিরাজের কথা মতো তাজুল ভাইয়ের চাচা বেশ কিছু জিনিসপত্র তিনি এসে জোগাড় করে নিয়ে আসেন। এর মধ্যে ছিল, ওই কবিরাজ বলেছিল যে 10 কেজি সাদা মিষ্টি লাগবে এবং 10 কেজি লাল মিষ্টি লাগবে। এই 10 কেজি সাদা এবং লাল মিষ্টি অর্থাৎ 20 কেজি মিষ্টি, এত পরিমাণ মিষ্টি কেনার কথা বলাতে যখন প্রথম বলেছিল ওই তান্ত্রিক তো কবিরাজ, তখন চাচা নাকি তাজুল ভাইয়ের চাচা নাকি তিনি মানে রেগে যান যে এতগুলো মিষ্টি দিয়ে কী হবে। তখন কবিরাজ বলেন যে দেখেন, আপনি খরচ করলে আপনার জন্য ভালো হবে, ওই কাজটা তাড়াতাড়ি সহজ হবে। তো কোন উপায় না পেয়ে তাজুল ভাইয়ের চাচা কবিরাজের কথা মতো তিনি এরকম সাদা 10 কেজি মিষ্টি এবং 10 কেজি লাল মিষ্টি কিনে আনেন। তো আনার পর সেগুলো দিয়ে এবং আরও কিছু টুকটাক জিনিসপত্র তিনি বলেন, যেমন কিছু কর্পূর এবং কিছু
মাটি ওনার লাগবে, এঁটেল মাটি লাগবে, যেটা একদম পুকুরের নিচ থেকে তুলে আনা হবে। একদম পুকুরের যে পুকুরে পানি আছে সেই পুকুরের মাঝখান থেকে ওই এঁটেল মাটিটা তুলতে হবে। তো কিছু মানুষ দিয়ে ওই এঁটেল মাটি তুলে এনে এবং কিছু কর্পূর, সাদা মিষ্টি এবং আরও কিছু জিনিসপত্র ওই তান্ত্রিক কবিরাজকে দেয়া হয়। তো দেওয়ার পর ওই কবিরাজ উঠোনে বসে সে রিচুয়াল শুরু করে। তো রিচুয়াল শুরু করার এক পর্যায়ে সে নাকি অদৃশ্য কারোর সাথে, অর্থাৎ তাজুল ভাই তারা তো ঘরের ভিতরে ছিল, জানালার ফাঁক দিয়ে তারা দেখেছিল তান্ত্রিকের কর্মকাণ্ড। তো তাজুল ভাই যেটা বলেন যে ওই তান্ত্রিক নাকি তো বেশ অনেকক্ষণ যাবৎ নিজের মনে মনে কি যেন বিড়বিড় করেন। তো বিড়বিড় করার পর ওই তান্ত্রিক হঠাৎ করে কারোর সাথে যেন কথা বলা শুরু করেন, অর্থাৎ অদৃশ্য কারোর সাথে। অর্থাৎ মনে হচ্ছিল যে ওই তান্ত্রিকের সামনে কয়েকজন বসে আছে এবং তাদের দিকে তাকিয়ে ওই তান্ত্রিক কবিরাজ কথা বলছে। তো অনেকক্ষণ কথা বলার পর ওই তান্ত্রিক এক পর্যায়ে বলে যে তোদেরকে আমি ভোগ দিয়ে দিব, তোরা এই ভোগগুলো গ্রহণ করে তোরা শান্ত হয়ে যা, এই ফ্যামিলিকে আর কষ্ট দিস না, এই ফ্যামিলিকে আর ভয় দেখাস না। এই কথা বারবার নাকি ওই কবিরাজ বলছিল এবং তাজুল ভাইয়ের এটা মনে হচ্ছিল যে কবিরাজ বারবার বলছিল কিন্তু ওরা রাজি হচ্ছিল না। তো এক পর্যায়ে নাকি ওরা রাজি হয়। রাজি হওয়ার পর তিনি বলেন যে ঠিক আছে তোরা এবার চলে যা। তো চলে যাওয়ার পরে অর্থাৎ তার ওই কবিরাজের যখন রিচুয়ালটা শেষ হয় তখন তিনি তাজুল ভাইয়ের চাচাকে বলেন যে আপনার এই যে 10 কেজি মিষ্টি 20 কেজি মিষ্টি আছে, এই মিষ্টিগুলো সন্ধ্যার পর অর্থাৎ মাগরিবের নামাজের আধা ঘন্টা পরে যেন সেই মিষ্টিগুলো নিয়ে ওই যে ফিশারিটা আছে ফিশারির মাঝ বরাবর যেন রেখে চলে আসা হয়। যে কাউকে দিয়ে রাখা যায়, এটা সমস্যা নেই, যে কেউ রাখলেই হবে। এবং বলেন যে কর্পূর এবং এঁটেল মাটি যেগুলো ছিল সেই এঁটেল মাটির সাথে কর্পূর মিক্স করে তাদের বাড়ির আশেপাশে ছিটিয়ে দিলেই হবে। এই কথাটা তিনি বলে দিয়ে যান এবং আরও কিছু রিচুয়ালের কথা বলে দিয়ে যান তাদেরকে, তারা যেন সেগুলো নিয়মিত বেশ কয়েকদিন পালন করে। কবিরাজ তার কাজ শেষ করে সে বাকি 6,000 টাকা নিয়ে ওই কবিরাজ চলে যায়। তো চলে যাওয়ার পর কবিরাজ তো বলে গিয়েছিল যে মাগরিবের আধা ঘন্টা পরে সেই মিষ্টিগুলো যেন ওই ফিশারির একদম মাঝখানে রেখে আসা হয়। শুকনো ফিশারি, মাটি দেখা যাচ্ছে, পানি একদম শুকিয়ে গিয়েছে। তো সন্ধ্যার পরে ওই যে তাজুল ভাইয়ের তার চাচা তো ভাই তেমনি অসুস্থ ছিল। তো তাজুল ভাইয়ের চাচা তার কয়েকজন বন্ধুকে তিনি ডেকে এনেছিলেন। তাজুল ভাইয়ের চাচার বয়সও তেমন একটা বেশি না, হয়তো এরকম 40 থেকে 45 বছর এরকম হবে। তো তিনি যান, সেখানে গিয়ে ওই বন্ধুদেরকে তিনি নিয়ে আসেন। তো 20 কেজি মিষ্টি তো একা বহন করা কখনোই সম্ভব না। তো তখন সেই বন্ধুদের সহায়তায় তাজুল ভাইয়ের চাচা ওই 10 কেজি সাদা মিষ্টি এবং 10 কেজি লাল মিষ্টি সেগুলো নিয়ে তিনি সরাসরি ফিশারিতে চলে যান। তো ফিশারিতে যাওয়ার পরে সেই ফিশারির মাঝখানে যেখানে কথা ওই কবিরাজ বলে দিয়ে গিয়েছিল সেখানে কার্টুন সমেত ওই মিষ্টি তো কার্টুনের ভিতরে ভরা ছিল বাক্সের ভিতরে, সে বাক্স সমেত সেখানে রেখে তারা তাড়াহুড়ো করে দ্রুত বেগে চলে আসে। তো পরবর্তীতে রাতের বেলা তারা আর সেখান দিয়ে আসা যাওয়া করেনি ওই দিন রাতে। এবং পরের দিন সকালে যখন তারা বের হয় বাড়ি থেকে এবং তারা দেখে যে ফিশারির যে মাঝখানে তারা সাদা মিষ্টি এবং লাল মিষ্টিগুলো রেখে এসেছিল 20 কেজি মিষ্টি, তারা দূর থেকে দেখতে পায় যে ওইখানে মিষ্টির কার্টুনগুলো খোলা অবস্থায় পড়ে আছে কিন্তু ভিতরে একটাও মিষ্টি নেই। তো এই জিনিসটা পরবর্তীতে তারা দেখতে পায়। তো বেশ কয়েকদিন এইভাবে যাওয়ার পর তাদের অর্থাৎ যে তাজুল ভাই এবং তার চাচাতো ভাই যে অসুস্থ ছিল এবং তারা যে রাতে ভয়ানক স্বপ্ন দেখত সেটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় এবং তারা ধীরে ধীরে মানে একটু সময় লাগে, হয়তো 15 থেকে 20 দিনের মতো সময় লাগে তাজুল ভাই এবং তার চাচাতো ভাই সুস্থ হয়ে আস্তে আস্তে। তো পরবর্তীতে ওই যেদিন মিষ্টি দেওয়া হয়েছিল এবং পরদিন সকালে দেখেছিল যে মিষ্টির কার্টুনগুলো খালি, তো 3-4 দিন পর কবিরাজের সাথে যোগাযোগ করে কবিরাজ বলেন যে ঠিক আছে এবার ওই মিষ্টির কার্টুনগুলো আপনারা পুড়িয়ে ফেলেন। তো পরবর্তীতে তাজুল ভাইয়ের চাচা সেই মিষ্টির কার্টুনগুলো একসাথে জড়ো করে সেই ফিশারির মাঝখানেই তিনি আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলেন সেগুলো। তো এর পরবর্তীতে তাদের সাথে আর কোনো সমস্যা হয়নি এবং ধীরে ধীরে 20 দিনের ভিতরেই আস্তে আস্তে তাজুল ভাই এবং তার
চাচাতো ভাই সুস্থ হয়ে যান। তো এটাই ছিল ড্রাইভার তাজুল ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করা ঘটনা। তো তাজুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য, এবং আশা করছি আপনার সংগ্রহে থাকা আরও কিছু ভৌতিক ঘটনা যদি থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করবেন। প্রিয় লিসেনার্স, চলে যাচ্ছি আজকের এপিসোডের পরবর্তী ঘটনায়। 2015 সালের ঘটনা। ফরিদ হুজুর, তিনি যে ওনার বাড়িতে যে কক্ষে তিনি রুগী দেখতেন, অর্থাৎ সেটা টিনের ঘর ছিল, উপরে টিন, চারপাশেও ছিল টিন, শুধু ভিতটা পাকা করা ছিল। তিনি তার নিজের বাড়িতে সপ্তাহে 3 দিন তিনি রুগী দেখতেন। শনি, সোম এবং বুধ, এই 3 দিন তিনি ওনার নিজ বাড়িতে রুগী দেখতেন। তো সেদিন ছিল বুধবার। তিনি প্রতিদিনের মতো বিভিন্ন জায়গা থেকে রুগী এসেছেন, সিএনজি বা অটো রিজার্ভ করে তিনি রুগী দেখতেছেন। তো হঠাৎ করে ওনার কাছে একটা লোক আসে। তো রুগী যখন ওনার এখানে দেখতে আসে, তখন ওনার সাথে যারা কাজ করে, অর্থাৎ ফরিদ হুজুরের সাথে যারা শিষ্যরা আছে, তারা সিরিয়ালের কাজ করে, কারণ অনেক রুগী হওয়ার কারণে সিরিয়াল মেনটেন করতে একটু কষ্ট হয়। তো যে কারণে সেই শিষ্যরা, অর্থাৎ মাদ্রাসার ছাত্র ছিল তারা ওই যে রুগীদেরকে তারা সিরিয়াল দিত, যে যারা আগে আসছে তাদেরকে আগে বসাতো, যারা পরে আসছে তারা ওয়েটিংয়ে থাকতো। তো অনেক রুগী ওয়েটিংয়ে বসে আছে, ফরিদ হুজুর একজনকে দেখছেন ওনার ঘরের ভেতরে। তো হঠাৎ করে তিনি শুনতে পাচ্ছেন যে বাইরে একটা লোক চিল্লাচিল্লি করতেছে তার ছাত্রদের সাথে, অর্থাৎ সে নাকি জোরাজোরি করতেছে যে আমি এখনই হুজুরের সাথে দেখা করব, আমার খুব জরুরি দরকার। তো এদের মধ্য থেকে একটা ছাত্র ঘরের ভেতরে এসে ফরিদ হুজুরকে বলেন যে হুজুর, একটা লোক আসছে, সে নাকি আপনার সাথে দেখা করতে চায়, খুব জরুরি নাকি তার। তো ফরিদ হুজুর বলছেন যে তাকে 1 মিনিট অপেক্ষা করতে বলো, আমার একটা রুগী আমি দেখতেছি, তাকে আমি বিদায় করে নিই। তো দ্রুত তিনি ফরিদ হুজুর তার সামনে যে রুগীটা ছিল তাকে তিনি তাড়াতাড়ি যে কাজগুলো দরকার তিনি সেগুলো বুঝিয়ে দিয়ে তিনি ওই রুগীকে বিদায় করে দেন। তারপর তিনি ওনার ছাত্রদেরকে বলেন যে ঠিক আছে, এবার ওনাকে আসতে বলো। তো ওই লোক যখন ফরিদ হুজুরের রুমে আসে, এসে ওই লোক ফরিদ হুজুরকে সালাম দেয় যে আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? তো হুজুর বলেন যে হ্যাঁ, ভালো আছি, আপনি কোথায় থেকে আসছেন? তো ওই লোকটাতে বলছিল যে আমার বাড়ি এখান থেকে অনেক দূরে, আমি অনেক সকাল সকাল রওনা দিয়ে আপনার এখানে আসছি। আমি আপনার কথা শুনেছিলাম অনেক লোকের কাছ থেকে। ওই লোকটা বলছিল যে আমার জীবন একদম শেষ, সে কোনোভাবেই শান্তিতে সে জীবনযাপন করতে পারতেছে না, এত অশান্তি তার জীবনে, এবং সে প্রতিনিয়ত ভয়ানক সব ঘটনার সম্মুখীন হচ্ছে, কোনোভাবেই সেগুলো থেকে সে পার পাচ্ছে না। হুজুর তখন বলেন যে আপনার সাথে কথা বলতে হবে, বিভিন্ন বিস্তারিত জানতে হবে যে আপনার কি হয়েছে, সমস্যাটা আসলে কোন জায়গায়। তো লোকটাকে তিনি বসতে বলেন যে আপনি বসে তারপরে কথা বলেন। ওই লোকটা তখন ফরিদ হুজুরের সামনে বসার পর ফরিদ হুজুর বলেন যে ঠিক আছে, আপনি এবার বলেন যে আপনি একদম শুরু থেকে বলেন আপনার সমস্যা কোন জায়গায়। ওই লোকটা তখন বলছিল যে হুজুর দেখেন, বেয়াদবি মাফ করবেন, আমি তো খুব খারাপ কাজ করে ফেলেছি, এখন আমি এর থেকে কিভাবে বাঁচতে পারি। তো হুজুর বললেন কীরকম খারাপ কাজ করেছেন? তো হুজুর বলছিলেন, ফরিদ হুজুর তো তখন ওই লোকটা বলছিল যে দেখেন, আমি আসলে আমাদের বাড়িতে সম্পত্তি ভাগাভাগি নিয়ে আমার চাচাতো ভাইদের এবং আমার চাচার যে চাচাতো ভাইরা আছে তাদের সাথে সম্পত্তি নিয়ে অনেক আগে থেকেই ঝামেলা ছিল। আমাদের যে দাদার সম্পত্তি ছিল সেটা নিয়ে অনেকটা ঝামেলা ছিল। তো সেই ঝামেলার বশবর্তী হয়ে তার বড় চাচার ছেলের এবং তার বড় চাচার ছেলের কিছু বন্ধুদের সে টার্গেট করে যে তাদেরকে মেরে ফেলবে। তো এটা সে টার্গেট করে সে ধীরে ধীরে তার চাচাতো ভাই যে ছিল, তার চাচাতো ভাই সহ এবং আরও 3 জনকে সে খুন করে ফেলে। সে হুজুরকে সেটা বলে সরাসরি। হুজুর তখন অবাক হয়ে যান তার কথা শুনে যে আপনি কি করেছেন এই কাজটা, এবং কি আপনার নামে। হুজুর তখন সরাসরি লোকটাকে বলেন যে আপনি যে খুন করেছেন সেটা কি কেউ জানে? তখন তিনি বলছেন না, ওই 4 জন ব্যক্তিকে যে আমি মেরে ফেলেছি এটা আমি ছাড়া আর কেউ জানে না। সবাই মনে করছে তারা অ্যাক্সিডেন্টলি বা তাদের মানসিক সমস্যা হয়ে তারা মারা গিয়েছে, বা হয়তো ডাকাতরা তাদেরকে ধরেছিল। তারা তাদের পরিবারের সদস্যরা বুঝতে পেরেছিল।
কারণটা পরে বলছি। কারণ ওই যেই অবস্থায় তাদের লাশ পাওয়া গিয়েছিল সেটা খুবই মারাত্মক ছিল। তো ওই লোকটা যখন ফরিদ হুজুরকে বলেন যে হুজুর এখন উপায় কি, আমার জীবনে তো এরকম এরকম ঘটনা ঘটতেছে, আমি খুব বাজে বাজে স্বপ্ন দেখতেছি এবং আমি স্বপ্নের মধ্যে হুমকি পাইতেছি যে কারা যেন আমাকে হুমকি দিতেছে যে তুই 4 জন ব্যক্তিকে মেরে ফেলছিস, আমরা তোকে ছাড়বো না, আমরা তোকে মেরে ফেলবো, তোর মৃত্যু এরকম এরকমভাবে হবে। তো ওই লোকটা আরও বলছিল যে সে ঘুমের মধ্যে ঘুম থেকে যখন জেগে উঠতো তখন সে টের পেত যে তার রুমের ভেতর অনেকগুলো মানুষের হাঁটাহাঁটির শব্দ সে শুনতে পেত এবং আরও বিভিন্ন ধরনের সমস্যার কথা সে ফরিদ হুজুরকে বলছিল। ফরিদ হুজুর বলেন যে দেখেন আপনি যে কাজটা করেছেন খুবই জঘন্য কাজ করেছেন, একজন মানুষ হত্যা করা কতটা পাপ কাজ সেটা আপনি বুঝতে পারেননি, বুঝলে আপনি জীবনে কাজ করতেন না। সম্পত্তির লোভে কি কেউ এরকম করে? ওই লোকটা তখন বলছিল যে আমার তো ভুল হয়ে গিয়েছে, আমি এখন কিভাবে এখান থেকে মুক্তি পেতে পারি। ফরিদ হুজুর বলেন যে দেখেন আপনার একটাই উপায় আছে, আপনি আল্লাহর কাছে তওবা করেন, এছাড়া কোনো উপায় নেই। এবং যে সমস্যাটা হচ্ছে আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারবো না, কারণ আপনি যে জঘন্য কাজ করে এসছেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার শাস্তি হইতেছে দুনিয়ার জীবনে, এটা আমি কিচ্ছু করতে পারবো না। রীতিমতো ওই লোকটা কান্নাকাটি শুরু করে দেয় ফরিদ হুজুরের কাছে। ফরিদ হুজুরের পাটা সে এমনভাবে জড়িয়ে ধরেছে, কোনোভাবেই ছাড়ছিল না। ফরিদ হুজুর যে ছাত্ররা ছিল তারাও কোনোভাবে টেনে টুনে ওই লোকটাকে ফরিদ হুজুরের পাটা ছাড়ায়। ওই লোকটা কান্নাকাটি করছে, মাটিতে শুয়ে যাচ্ছে যে হুজুর আপনি বাঁচান, আপনিই পারবেন। হুজুর বললেন যে আমি বাঁচানোর কেউ না, আল্লাহ ছাড়া আপনাকে কেউ মাফ করতে পারবে না। আপনি যে জঘন্যতম কাজ করেছেন, 4 জন মানুষকে আপনি মেরে ফেলেছেন, এটা আপনি একদম খারাপ কাজ করেছেন। ওই লোকটা কান্নাকাটি করছি, কোনোভাবেই থামছে না। হুজুর বলেন যে ঠিক আছে, আমি আপনাকে কিছুটা হলেও সাহায্য করতে পারি, আগে আপনি মনে মনে আপনি মনে মনে নিয়ত করেন যে আপনি যে কাজ করেছেন সে কাজের জন্য আপনি আল্লাহর কাছে তওবা করবেন। তখন লোকটা বলে যে হ্যাঁ আপনি যেভাবে বলবেন আমি সেভাবে কাজ করব, কিন্তু আমার জীবনটা আপনি বাঁচান। ওই লোকটা বলছিল যে আমার জীবনের সাথে সাথে আমার ফ্যামিলির জীবনও বিপর্যয়ের মুখে পড়ে আছে, আমার ফ্যামিলির কোনো সদস্য শান্তি পাচ্ছে না, তাদের প্রত্যেকের জীবন খুবই ভয়াবহভাবে কাটছিল। ফরিদ হুজুর বলেন যে ঠিক আছে আপনাকে আমি কিছু আমল শিখিয়ে দিচ্ছি, আপনি রেগুলার সে আমল করেন, আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে এবং প্রতি ওয়াক্ত নামাজ আপনাকে জামাতের সহিত আদায় করার চেষ্টা করতে হবে, জামাত কোনোভাবেই মিস দেওয়া যাবে না। হুজুর তখন বেশ কিছু নিয়ম কানুন বলে দেন ওই লোকটিকে, বলে তিনি বিদায় দিয়ে দেন যে আপাতত আপনি চলে যান, 1 সপ্তাহ পর, ঠিক 1 সপ্তাহ পর আপনি আবার আমার সাথে দেখা করবেন। তো বেশ কিছু রিচুয়ালের নিয়মকানুন শিখিয়ে দিয়ে ফরিদ হুজুর তখন বিদায় করে দেন ওই লোকটিকে। ওই লোকটি চলে যাবার পর ফরিদ হুজুর তার মাদ্রাসার ছাত্রদের সাথে তিনি কথা বলেন যে দেখো এই লোকটা যে আসছে, এই লোকটা কত পাপ কাজ করেছে জীবনে, জলজন্ত 4 জন মানুষকে সে মেরে ফেলেছে, এর চেয়ে জঘন্যতম পাপ কি আর হতে পারে? এইভাবে কি কেউ সম্পত্তির লোভে মানুষকে মেরে ফেলতে পারে? ওই মাদ্রাসার ছাত্ররা তখন নাকি ফরিদ হুজুরকে বলছিল যে হুজুর তাহলে আপনি কেসটা কেন হাতে নিলেন, ওর তো বিচার করতেছে আল্লাহ, ওর যা হওয়ার সেটা হোক, আপনি কেন হাতে নিলেন? হুজুর বললেন যে সে যেহেতু সঠিক পথে ফিরে আসার জন্য নিয়ত করেছে, আশা করি সে ভালো হয়ে যাবে এবং তার সমস্ত সে যদি তওবা করে, ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ যদি তওবা করে তাকে ক্ষমা করে তাহলে সে পার পেয়ে যাবে। যাই হোক, বেশ 1 সপ্তাহ কাটার পর ওই লোকটা ফরিদ হুজুরের কাছে এসে সে আবারও ফরিদ হুজুরের সাথে কথা বলে। তো ফরিদ হুজুর কথা বলার পর জানতে পারেন যে তার যে সমস্যাটা হয়েছিল সেই সমস্যাটা কিছুটা হলেও কমেছে। তো ফরিদ হুজুরের কিছু কৌতূহল জাগে যে সে কিভাবে এই কাজগুলো করেছে এবং কেনই বা কার বুদ্ধিতে সেই কাজগুলো করেছে, সেটা তিনি জানার আগ্রহ প্রকাশ করেন ওই লোকটার কাছ থেকে। ওই লোকটা তখন বলতে শুরু করে যে দেখেন আমার সেই সম্পত্তির লোভের কারণে আমি তখন সিদ্ধান্ত নিই যে ওই 4 জন ব্যক্তির জীবন আমি একেবারে শেষ করে দিব, কিন্তু সে মনে মনে ভয় পাচ্ছিল তখন যে আমি যদি খুন করে ফেলি তাহলে তো আমি ধরা পড়ে যাব, এছাড়া অন্য কি উপায়ে তাদেরকে
ক্ষতিগ্রস্ত করা যায় সেটা সে ভাবছিল। তো ভাবতে ভাবতে তার মনে পড়ে যে মানুষকে জাদুটনা করেও তো ক্ষতি করা যায়। তখন তখন ওই লোকটি সে এক তান্ত্রিকের শরণাপন্ন হয়। ওই তান্ত্রিকের কাছে যাওয়ার পর ওই তান্ত্রিক ছিল খারাপ তান্ত্রিক, অসাধু। সে মানুষকে বিভিন্নভাবে খারাপ কাজে লিপ্ত এবং মানুষকে ক্ষতি করার সে চেষ্টা করে এবং জাদুটনা করার জন্য সে এক্সপার্ট। ওই তান্ত্রিকের কাছে সে সরাসরি যায়, গিয়ে সে কথা বলার পর ওই তান্ত্রিক বলে যে ঠিক আছে, আমি বিভিন্ন রিচুয়ালের মাধ্যমে তাদের কিছু ক্ষতি করে দিব, কিন্তু তাদেরকে পুরোপুরিভাবে আমি শেষ করতে পারবো না, ওই তান্ত্রিক বলে। কিন্তু ওই লোকটা একদম নাছোড়বান্দা। সে বলে যে না, তাদেরকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। তাদেরকে এই দুনিয়া থেকে সরিয়ে দিলে ওই সম্পত্তির ভাগ সে পুরোপুরিভাবে একা ভোগ করতে পারবে, এটা সে তান্ত্রিককে বলে। তো তান্ত্রিক বলেন যে ঠিক আছে। তো ওই তান্ত্রিক বলছিল যে ঠিক আছে, আমি কিছু রিচুয়ালের মাধ্যমে তাদেরকে আমি দুর্বল করে দিই, তুমি নিজের হাতে তাদেরকে বিদায় করবে দুনিয়া থেকে, এটা পারবে কিনা। ওই লোকটি তখন বলে যে আমাকে একটু ভাবার সময় দিন, আমি ভেবে আপনাকে জানাবো। ওই লোকটি তখন সে বলছিল যে আমি বেশ অনেক দিন ভেবেছি এই বিষয়ে, ভেবে আমি তারপর তান্ত্রিকের কাছে গিয়েছিলাম এবং তান্ত্রিককে বললাম যে হ্যাঁ, আমি এবার মানসিকভাবে সব দিক দিয়ে আমি প্রস্তুত, আমি তাদেরকে মেরে ফেলতে পারবো এবং আপনি আমাকে সাহায্য করবেন। কিভাবে কি করব আপনি আমাকে সব বলে দেন। ওই তান্ত্রিক তখন বলেন যে ঠিক আছে, আমি আমার জিনদের সহায়তায় আমি তাদেরকে বিভিন্ন দিক দিয়ে ফাঁদে ফেলবো, আর তুমি গিয়ে তাদেরকে কতল করবে। তান্ত্রিক তখন কিছু নিয়ম শিখিয়ে দেয় যে দেখো, আমি যে জিনদের সাহায্যে তোমার সেই 4 জন ব্যক্তিকে, তোমার সেই 4 জন শত্রুকে আমি ঘায়াল করব, তাদেরকে দুর্বল করব, এর বিনিময়ে তুমি কিন্তু আমার সেই জিনদেরকে কিছু হাদিয়া দিতে হবে, কিছু ভোগ দিতে হবে। তখন ওই লোকটি বলে, সে বলে যে তাহলে কি ভোগ দিব আমি তাদেরকে। ওই তান্ত্রিক তখন বলে আমার সেই জিনগুলো রক্ত খুব পছন্দ করে, টাটকা রক্ত তার খুব ভালো। গলা কাটার পর গলা থেকে ফিনকি দিয়ে যে রক্তগুলো বের হয়, সেই রক্তগুলো নাকি ওই জিনগুলোর খুব বেশি প্রিয়। এই কথা তান্ত্রিক বলেন এবং বলেন যে ওই 4 জন ব্যক্তিকে যদি তুমি কতল করো, তাদেরকে গলা কেটে হত্যা করতে হবে। ওই লোকটি তখন সে নিজের মনে মনে ঠিক করে এবং সে সমস্ত সাহস জুগিয়ে নিয়ে নিজের মধ্যে যে সে পারবে এই কাজটা করতে। ওই তান্ত্রিকের কাছে সে 1 সপ্তাহ যাবৎ সে শিক্ষা গ্রহণ করে এবং সে বিভিন্ন ধরনের হাতিয়ার চালানোর নিয়ম সে জানে, যে কীভাবে সে কতল করবে, কীভাবে সে তাদেরকে জবাই করে হত্যা করবে। সেই বিষয়টা রপ্ত করে নেয় ওই তান্ত্রিকের কাছ থেকে। তান্ত্রিক তখন কিছু দিন ফিক্সড করে দেন যে এত তারিখ অমুকের বাড়িতে যাবে, অত তারিখ অমুকের বাড়িতে যাবে, অত তারিখ অমুকের বাড়িতে যাবে। ওই তান্ত্রিক প্রথম যে ডেটটা ফিক্সড করে, ওই ডেট অনুযায়ী যে প্রথম তার শত্রু ছিল ওই লোকটার, ওই প্রথম শত্রুর পরিবারে কিছু সমস্যা দেখা দেয় এবং তার প্রথম যে শত্রুটা ছিল সে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়। তার এতটাই জ্বর ছিল, তার পরিবারের সদস্যরা নাকি অর্থাৎ যে প্রথম টার্গেটটা ছিল, প্রথম শত্রু ছিল, এটা ছিল ওই লোকটার চাচাতো ভাইয়ের বন্ধু। তো ওই চাচাতো ভাইয়ের বন্ধুর কাছে প্রথম সে যায় এবং সে খোঁজ খবর নিয়ে জানতে পারে তার সেই চাচাতো ভাইয়ের বন্ধুর শরীরে নাকি অনেক জ্বর, প্রায় 2 থেকে 3 ডিগ্রির মতো তার শরীরের তাপমাত্রা বেড়ে গিয়েছিল। তো এমন একটা জ্বরের কারণে সে বিছানা থেকে উঠতে পারতো না। তো এমন একটা পর্যায়ে রাতের বেলা যখন হঠাৎ করে ওই খারাপ জিনদের কুমন্ত্রণায়, খারাপ জিনদের প্ররোচনায় যখন সেই ছেলেটা অর্থাৎ চাচাতো ভাইয়ের বন্ধুটা যখন ঘর থেকে বের হয়, তখন ওই লোকটা সে সুযোগ বুঝে তখন তার ছুরিটা হাত থেকে বের করে। সে যখন একটা ওই লোকটার অর্থাৎ ওই ছেলেটার গলায় যখন সে পোজ দিতে যাবে, ছুরি যখন সে চালিয়ে দিতে যাবে, তখন হঠাৎ করে তার হাত থেকে ছুরিটা পিছলে পড়ে যাওয়ার কারণে একটা শব্দ হওয়াতে ওই যে ছেলেটা যে বাইরে এসেছিল তার হঠাৎ করে তার হুঁশ ফিরে আসে এবং তার যখন হুঁশ ফিরে আসে সে তখন দেখে ফেলে ওই লোকটাকে এবং সে চিনে ফেলে যে হ্যাঁ, সে তো ওই লোকটা
যে সম্পত্তির লোভে সে অনেক ঝগড়াঝাটি করেছে তাদের সাথে, তখন সে জোরে চিৎকার করতে থাকে। তো জোরে যখন চিৎকার করতে থাকে তখন আর উপায় না পেয়ে ওই লোকটা তখন সেই ছেলেটার নাকে মুখ এত জোরে চাপ দিয়ে ধরে যে পুরো শ্বাস প্রশ্বাস তার বন্ধ হয়ে যায়, এবং তার শরীর যেহেতু জ্বর ছিল, অনেকটা দুর্বল ছিল, যে কারণে সে আর বেশি নড়াচড়া করতে পারছিল না। তখন সে করে কি তার হাত মুখটা একদম চাপ দিয়ে ধরে সে ওখানেই তার দম বন্ধ হয়ে ওই ছেলেটা তখন সেখানে মারা যায়। তার কাজ সম্পন্ন হয়ে গিয়েছে, কিন্তু তান্ত্রিক যে তাকে নির্দেশ দিয়ে দিয়েছিল যে প্রত্যেক ব্যক্তির গলা কেটে হত্যা করতে হবে যেন তাদের গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়, এই কথাটা তার তখন আর মাথায় ছিল না। তার একটাই টার্গেট ছিল যে তাদেরকে সম্পূর্ণভাবে মেরে ফেলতে পারলেই সে বাঁচবে। তো যখন ওই ছেলেটার মৃত্যু হয়ে যায় তখন ওই লোকটা তখন দ্রুত বেগে তার বাড়িতে চলে আসে। বাড়ি থেকে তো তখন সে তান্ত্রিকের কাছে যায় যে আমার প্রথম শিকার সম্পন্ন হয়েছে। তো তান্ত্রিক যখন বলে যে কীভাবে কী করেছো, রক্ত বের হয়েছে কিনা গলা থেকে, তখন সে বলছিল না আমি তো ভুলে গিয়েছিলাম, হঠাৎ করে আমার হাত থেকে ছুরি পড়ে গিয়েছে, তারপর আমি এইভাবে তার হত্যা করে ফেলেছি। তান্ত্রিক বলেন যে হ্যাঁ, কাজটা একদমই ঠিক হয় নাই। ওই জিনগুলো খুবই রাগান্বিত হয়েছে তোমার উপর, কারণ তুমি তাদেরকে রক্ত দাও নাই। ওই তান্ত্রিক তখন বলছিল যে ঠিক আছে, তোমাকে আরেকটা সুযোগ দেওয়া হবে। তো এইভাবে সে একটা দুইটা করে 3 জনকে সে মেরে ফেলে, এবং 3 জনকেই সে অন্যভাবে মেরে ফেলে। অনেককে সে পুকুরে ফেলে, একজনকে সে পুকুরে ফেলে ডুবিয়ে মেরেছিল। জিনের প্ররোচনায় সেই ছেলেগুলোকে সে জিনের সহায়তায় সে পানিতে ফেলে দিয়েছিল, এবং পানিতে ডুবে একজন মারা গিয়েছিল, আরেকজনকে গাছের ডালের উপর থেকে ফেলে মেরে দিয়েছিল। অর্থাৎ 3 জনকে সে বিনা রক্তপাতে মেরে ফেলেছিল। চতুর্থবার অর্থাৎ সর্বশেষ ছিল তার চাচাতো ভাই। সে চাচাতো ভাই চাচার সাথে সেই তার যে জমিজমা ছিল তার দাদার, সেই জমিজমার ঝামেলায় সে তার চাচাতো ভাইয়ের উপরে সবচেয়ে বেশি রাগ ছিল। তো যে কারণে চাচাতো ভাইকে সে ঠিক করে সে চাচাতো ভাইয়ের গলা সে কেটে ফেলবে। সে এটা কোনোভাবেই মিস দেবে না, কারণ তান্ত্রিক একদম তাকে সাবধান করে দিয়েছে যে এইবার এই কাজটা করতেই হবে। সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তখন ওই লোকটা তার চাচাতো ভাইকে টার্গেট করে। লোকটা তখন একদিন সুযোগ বুঝে, যখন তার চাচাতো ভাইয়ের বাড়িতে কেউ ছিল না, শুধুমাত্র তার ভাইটাই ছিল, চাচাতো ভাই ছিল, তখন সে তার রুমের ভেতর প্রবেশ করে, সেটা ছিল রাতের বেলা, রুমের ভেতর প্রবেশ করে তাকে অন্ধকারের মধ্যে তার গলায় ছুরি চালিয়ে দেয়। ওই লোকটা তখন বলছিল যে আমি যখন আমার চাচাতো ভাইয়ের গলায় ছুরি চালিয়ে দিয়েছি, ওর গলা থেকে ফিনকি দিয়ে এখন রক্ত ছিটকে পড়ছিল, টাটকা গরম রক্ত আমার হাতের মধ্যে পড়ছিল। তখন আমার কেন যেন মনে হলো যে আমার শরীরের কন্ট্রোল হয়তো অন্য কেউ নিয়েছে। আমি নিজে যা ইচ্ছা করছি আমি তা করতে পারতেছি না। আমি নিজের মনের অজান্তে আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমার মুখ তার গলার কাছাকাছি চলে গেল, এবং তার গলা থেকে ফিনকি দিয়ে রক্ত, যে টাটকা গরম রক্তগুলো যে ফ্লোরে পড়েছে, সেগুলো বিশ্বাস করবেন কিনা আমি জানি না, সেগুলো আমি আমার জিহ্বা দিয়ে আমি চেটে খাচ্ছিলাম। সে বলছিল ফরিদ হুজুরকে যে আমি আমার জিহ্বা দিয়ে আমি চেটে খাচ্ছিলাম, এবং আমার কাছে সেটা শান্তির লাগছিল আমার কাছে, কারণ আমি তাকে কতল করতে পেরেছি। তার কাছে খারাপও লাগছিল যে সে রক্তগুলো খাচ্ছে, তার বমি আসার উপক্রম, কিন্তু সে কোনোভাবেই সেখান থেকে সরে আসতে পারছিল না। মনে হচ্ছে সে এটা বুঝতে পারছিল যে তার শরীরের কন্ট্রোল অন্য কেউ নিয়েছে। তো চেটে অনেকক্ষণ রক্ত তার জিভ দিয়ে চাটার পর, বেশ অনেকক্ষণ চাটার পর সে সেখান থেকে উঠে আসার পর সে যখন ওই রুম থেকে বের হয়ে যায়, তখন তার মনে হয় যে তার নিজের শরীরের একটা শক্তি সে ফিরে পেয়েছে। তখন সে ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ বমি করার পর তার শরীর ক্লান্ত হয়ে যায়। সে ক্লান্ত শরীর নিয়ে সে টিউবওয়েল থেকে হাত মুখ ধুয়ে ভালো করে, কারণ রাতের অন্ধকারে তাদের বাড়ির পাশে কেউ ছিল না দেখার মতো, কেউ কিছু টের পায় নাই। ওই ছুরিটা সে ফেলে দেয় একটা পুকুরে ফেলে সে টিউবওয়েল থেকে হাত মুখ ধুয়ে সে তার নিজের বাড়িতে চলে যায় আস্তে আস্তে। সে ওইখানে বাড়িতে গিয়ে সে বসে ভাবছিল যে সে এখন সেই তান্ত্রিকের কাছে যাবে কিনা,
এবং সেটাও বুঝতে পারছিল যে হঠাৎ করে তার শরীরের কন্ট্রোল অন্য কেউ কীভাবে নিল বা কে নিল। সে বুঝতে পারছে যে ওই তান্ত্রিক যে খারাপ জিনগুলোকে পাঠিয়েছিল তাকে সাহায্য করার জন্য বা ওই তার শত্রুকে দুর্বল করার জন্য ওই জিন হয়তো তার উপরে ভর করেছিল, যে কারণে ভর করে ওই জিন তার মাধ্যমে রক্ত শোষণ করেছে। গভীর রাতে প্রায় 12টার দিকে নাকি ওই লোকটা তখন ওই তান্ত্রিকের কাছে যায়, গিয়ে তান্ত্রিককে বলে যে হ্যাঁ আমি আমার কাজ সম্পন্ন করেছি। তান্ত্রিক বলে যে ঠিক আছে, এবারে তোমার কাজ সম্পন্ন, তুমি চিন্তামুক্ত হতে পারো, আর কিছু নেই। তো এই কাজগুলো শেষ করে সে তার বাড়িতে তারপর চলে যায়। তো এই কথাগুলো এতক্ষণ ওই লোকটা ফরিদ হুজুরকে বলছিল তার কিভাবে সে এরকম নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, 4টা হত্যা সে কিভাবে করেছে। হুজুর, ফরিদ হুজুর তখন ওই লোকটার মুখ থেকে এই কথাগুলো শুনে তিনি আশ্চর্য হয়ে যান। তিনি তাকিয়ে থাকেন অবাক দৃষ্টিতে যে তুমি কি করেছো এই কাজটা। ফরিদ হুজুরের ঘরে কিন্তু ওই সময় আর কেউ ছিল না। তিনি যে ওই লোকটা যখন বলেছেন অত্যন্ত গোপনীয় কথা আপনার সাথে আমি বলবো আমি কিভাবে কি করেছি, তখন হুজুর ওনার ছাত্রদেরকেও রুম থেকে বের করে তিনি দরজা লাগিয়ে দেন এবং একাকী ওই লোকটার সাথে তিনি বসে বসে তখন এই কথাগুলো শুনেন। ওই লোকটাকে তখন বলেন যে এরপর কি হয়েছিল, তোমার সাথে কি সমস্যা হয়েছে সেটা বলো। ওই লোকটা তখন বলে যে এই কাজগুলো করার 3 দিন পর, অর্থাৎ ওই ক্রমে ক্রমে প্রায় 2 সপ্তাহ যাবৎ ওই 4 জন, মানে 2 সপ্তাহ যায়, আস্তে আস্তে কয়েকদিন পর পর ওই 4 জনকে মারা হয়। কিন্তু ওই 4 জন ফ্যামিলির কেউই তাকে কোনোভাবেই সন্দেহ করতে পারেনি, সন্দেহের কোনো প্রশ্নই ছিল না। তো যে কারণে তাদের ফ্যামিলির পক্ষ থেকে কেউই জানতে পারেনি যে হত্যাকাণ্ডগুলো কিভাবে হয়েছে। ওই লোকটা তখন ফরিদ হুজুরকে বলে যে হুজুর 3 দিন পর থেকে, অর্থাৎ আমার চাচাতো ভাইকে গলা কেটে হত্যা করার 3 দিন পরে আমি প্রতি রাতে স্বপ্ন দেখতাম, মানে খুবই দুঃস্বপ্ন। মনে হতো কিছু কালো ছায়া আমাকে ঘিরে ধরেছে এবং তারা আমার গলায় তাদের লম্বা হাত দিয়ে আমার গলাটা তারা চেপে ধরেছে। তারা আমাকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করছে। অর্থাৎ ওই লোকটা যেইভাবে অর্থাৎ শ্বাসরোধ করে হত্যা করেছিল, এরপর একটাকে গাছের উপর থেকে ফেলে দিয়েছিল, একটাকে পানিতে ডুবিয়ে মেরেছিল, আর একটাকে গলা কেটে হত্যা করেছিল। এইভাবে সে যেই লোকগুলোকে সে হত্যা করেছে, যে ছেলেগুলোকে যেইভাবে হত্যা করেছে, এইভাবে সে প্রতি রাতে স্বপ্ন দেখত। মনে হতো কালো কিছু অবয়ব, কালো কিছু ছায়ের মতো লম্বাকৃতির বস্তু, লম্বাকৃতির কিছু সত্তা তাকে সেইভাবেই হত্যা করার চেষ্টা করছে। একটা পর্যায়ে সেরকম দুঃস্বপ্ন দেখতে দেখতে সে বেশ কিছু হুজুরের কাছে গিয়েছিল। কোনো হুজুর তার সঠিক সমাধান দিতে পারেনি। সে কিন্তু পূর্বের সেই ঘটনাগুলোর কথা কিছু বলেনি। সে যে এই খারাপ কাজগুলো, সে হত্যাকাণ্ড যে ঘটিয়েছে, এই কথাগুলো সে সেই হুজুরগুলোর সাথে সে বলেনি। শুধু তার সাথে যেরকম স্বপ্ন সে দেখতেছে সেইগুলো কথা বলেছে, কিন্তু ওই হুজুররা তাকে সঠিকভাবে সমাধান দিতে পারেনি। এবং এমনও দিন গিয়েছে যে সে তার ঘরের ভেতর, সে তার রুমের ভেতর অদৃশ্য সত্তার উপস্থিতি সে টের পেত এবং তার কাছে মনে হতো যে এই সত্তাগুলো তাকে এখনই মেরে ফেলবে। মানে প্রাণ সংশয়ে সে প্রতিদিন থাকতো, যে কারণে তার ব্রেনে সমস্যা হয়ে গিয়েছিল। ওই লোকটা তখন কি করবে তখন বুঝতে পারছিল না। এক পর্যায়ে সে ওই ফরিদ হুজুরের ঠিকানাটা জানতে পারে যে উনি খুব ভালো চিকিৎসা করতে পারেন এবং উনি একমাত্র তোমাকে বাঁচাতে পারবেন। এই কথা শোনার পর সেই ফরিদ হুজুরের কাছে আসে। ওই লোকটা তখন ফরিদ হুজুরকে আরও জানায় যে এই যে বেশ কয়েকদিন যাবৎ, মানে কিছুদিন আগ থেকে এই ঘটনাটা ঘটেছে, প্রায় 2 মাস হয়ে গিয়েছে। এই 2 মাস ধরেই ছোটোখাটো বিভিন্ন ধরনের সমস্যা তার সাথে এবং তার ফ্যামিলির সাথে ঘটছে। কিন্তু এই কয়েক সপ্তাহ যাবৎ ওই লোকটা প্রতিনিয়ত এক ধাঁচের স্বপ্ন দেখতেছে। মনে হচ্ছে ফাঁসির দড়ি তার সামনে ঝুলে আছে এবং তাকে বলা হচ্ছে, কিছু কালো কালো অবয়ব তাকে বলতেছে যে তুমি এই ফাঁসির দড়িতে ঝুলে যাও, এই ফাঁসির দড়ি তোমাকে নিতে এসেছে। এইভাবে নাকি তাকে ভয় দেখায়, এইভাবে নাকি সে দেখতে পেত। এবং সেটাও মাঝে মাঝে স্বপ্নে দেখতে পেত যে দড়ি তার পায়ে বাঁধা হয়েছে এবং সেই দড়ি তাকে টেনে নিয়ে যাচ্ছে কোথাও।
ফরিদ হুজুরকে এইগুলো বলার পর ফরিদ হুজুর বলেন যে তুমি যা করেছো সে পাপ কোনোভাবেই ক্ষমাযোগ্য না যদি আল্লাহ না ক্ষমা করেন। হুজুর বলেছেন যে আমি তোমাকে যেভাবে আমলগুলো দিয়েছিলাম সে আমলগুলো তুমি কন্টিনিউ করেছো কিনা। সে লোকটা বলেছে যে জি হ্যাঁ, আমি নামাজ পড়তেছি, আমি সে আমলগুলো করতেছি, কিন্তু কোনোভাবেই আমি তো স্বপ্ন দেখা বন্ধ করতে পারছি না। আমার স্বপ্ন আমি ঠিকই দেখতেছি, এ ভয়ানক স্বপ্ন আর তার ভালো লাগছে না। এবং এবং যে সত্তার উপস্থিতিগুলো সে মাঝে মাঝে টের পায়, সেই সত্তার উপস্থিতি তাকে মানে তার ভেতর থেকে তার ভয়ের বাড়ি দিয়েছিল। সে কোনোভাবেই স্বাভাবিক মানুষের মতো তার নিজের বাড়িতে আচরণ করতে পারে না। ফরিদ হুজুর এবারে বলে দেন, ঠিক আছে, আমি তোমাকে কিছু তাবিজ দিয়ে দিচ্ছি, সেগুলো তুমি নিয়মিত ব্যবহার করো এবং তোমার ঘরের চারপাশে তুমি সেগুলো ঝুলিয়ে রাখতে হবে। ফরিদ হুজুর তখন তার মাদ্রাসার ছাত্রদেরকে তিনি ডাকার পর তারা ভেতরে আসার পর তিনি বলেন যে কিছু কাগজ দেওয়ার কথা। তখন ফরিদ হুজুরকে তারা কাগজ দিলে ফরিদ হুজুর কিছু আরবিতে তিনি কিছু লিখে দেন। লিখে তিনি তাবিজের ভেতর সে কাগজগুলো ঢুকিয়ে তিনি বেশ কয়েকটা তাবিজ তিনি দিয়ে দেন ওই লোকটার হাতে এবং বলেন যে একটা তাবিজ তার শরীরের যে কোনো কোথাও বেঁধে রাখতে হবে আর 4টা তাবিজ তার ঘরের 4 কোণায় ঝুলিয়ে রাখতে হবে। তার ঘর ছিল টিনের ঘরের 4 কোণায় সে 4টা তাবিজ সেগুলো নিয়ে সে ঝুলিয়ে রাখে। আবারও 1 সপ্তাহ কাটে। 1 সপ্তাহ যাওয়ার পর ওই লোকটা তখন আবারও ফরিদ হুজুরের কাছে আসে। ফরিদ হুজুর তখন জিজ্ঞাসা করেন যে তোমার সমস্যা কি কমে নাই? ওই লোকটা বলে যে না, আমার সমস্যা কোনোভাবেই কমে নাই। এবং ওই লোকটা বলে যে আমি গত রাতে আমি যে স্বপ্নটা দেখেছি সেই স্বপ্নের কারণে আমি খুবই চিন্তিত এবং আমার মনে হচ্ছে যে আমার সমস্যা আরও গুরুতর বাড়ছে, আমার সমস্যা কমতেছে না। তখন ফরিদ হুজুর জিজ্ঞেস করেন যে তাহলে তুমি কি স্বপ্ন দেখেছো গতকাল রাতে, আমার সাথে শেয়ার করো। ওই লোকটা তখন বলতে শুরু করে যে আমি গতকাল রাতে স্বপ্ন দেখেছি যে আমার জন্য আমি একটা মানে খোলা মাঠে দাঁড়িয়ে আছি। বেশ একটা বড় মাঠ না, চারপাশে বাউন্ডারি দেয়া, এবং একটু দূরে আমি দেখতে পেলাম একটা মঞ্চ তৈরি করা এবং জেলখানার ভেতরে যেরকম ফাঁসির মঞ্চ থাকে না, ঠিক সেরকম ফাঁসির মঞ্চ সাজানো এবং সেই ফাঁসির মঞ্চর 2 পাশে 2টা কালো কাপড় পরিহিত ব্যক্তি দাঁড়িয়ে আছে। এবং সে হঠাৎ করে দেখতে পায় তার পেছন থেকে কেউ একজন তাকে ধরে ফেলেছে, তার 2টো হাত শক্ত করে ধরে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে ওই ফাঁসির মঞ্চের দিকে। এবং একটা পর্যায়ে ওই ফাঁসির মঞ্চের ফাঁসির যে দড়িটা ছিল সেই দড়ির ভেতরে তার গলাটা ঢুকিয়ে দিয়ে একটা রশি ধরে কেউ যেন তার ফাঁসির দড়ি ধরে টান দেওয়ার কারণে সে নিচে বড় একটা খোলাসার মতো জায়গা হয়ে যায় এবং সে নিচে পড়ে যায় এবং সে অনুভব করতে পারছিল তার গলার মধ্যে ফাঁসির দড়িটা লেগে গিয়েছে। এটা যখন সে অনুভব করতে পারছিল সে জোরে একটা চিৎকার দেয় এবং তার ঘুম ভেঙে যায়। এই কারণেই সে আজকে সকালে সে ছুটে এসেছে ফরিদ হুজুরের কাছে। ফরিদ হুজুর তিনি মনে মনে বুঝে যান যে না, তাকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব না। সে যে পাপ করেছে সেই পাপের শাস্তি সে ভোগ করতেছে এবং এইভাবে ভোগ করতেই থাকবে সে। ফরিদ হুজুর বলেন ঠিক আছে, ভয়ের কিছু নাই। তিনি একটা এমনি সান্ত্বনা দিয়ে দেন তাকে যে ভয়ের কিছু নাই, তুমি আমলগুলো কন্টিনিউ করতে থাকো। আর রাতে ঘুমানোর আগে তিনি যে পানি পোড়া দিয়েছিলেন আগে প্রথম দিকে, ওই পানি পোড়াটা যেন তার নিজের শরীরে ভালো করে ছিটিয়ে তারপরে ঘুমায়। এবং আরও কিছু রিচুয়ালের কথা, কিছু আমলের কথা তিনি বলে ওই লোকটাকে বিদায় করে দেন। কারণ তিনি মনে মনে ঘৃণা করছিলেন লোকটাকে, যে কোনোভাবে ওই লোকটাকে মানে লোকের হাত থেকে তিনি ছাড় পাবেন কিনা। মানে লোকটা বারবার তাকে এসে ডিস্টার্ব করতেছে। মানে তিনি এরকম লোকের চিকিৎসা কোনোভাবেই করতে রাজি ছিলেন না, কিন্তু না পেরে ওই লোকটার আকুতি মিনতি দেখে তিনি রাজি হয়েছেন। ওই লোকটা চলে যায়। 3 দিন পর ওই লোকটা যে লাস্টবার এসেছিল, ওই লোকটার আসার 3 দিন পর ফরিদ হুজুরের কাছে খবর আসে। ওই লোকের কোন এক আত্মীয় ফরিদ হুজুরের কাছে খবর নিয়ে আসে যে রাতের বেলা ওই লোকের রুম থেকে অনেক চিৎকারের আওয়াজ শুনতে পেয়েছিলেন তারা। তাদের আত্মীয়ই অন্য ঘরে তারা থাকতো এবং ওই লোকটা একা একটা ঘরে থাকতো। অর্থাৎ তাদের বাড়িতে বেশ কিছু ঘর ছিল, যে ঘরে তাদের অন্যান্য আত্মীয় স্বজনরা থাকতো,
আর সেই লোকটা ছিল অন্য ঘরে। ওই লোকটার নামটা প্রকাশ করতে নিষেধ করা হয়েছে, তাই ওই লোকটার নাম তো আমি বলতে পারছি না। তো ওই লোকটা ওই ঘরে একা থাকতো। তো একা থাকার কারণে তারা যখন রাতের বেলা এরকম লোকটার চিল্লাচিল্লি শুনতে পায়, তখন তার আত্মীয় স্বজনরা মনে করে যে তার হয়তো মানসিক সমস্যা, তার তো এমনি মানসিক সমস্যা আছে, হয়তো এমনিই চিল্লাচিল্লি করতেছে। তারা তখন পাত্তা দেয় না। পাত্তা না দিয়ে সকালবেলা যখন তারা অনেকক্ষণ যাবৎ ডাকাডাকির পরও যখন সেই লোকটা দরজা খুলছিল না ঘরের ভিতর, তখন তারা ঘরের দরজাটা ভাঙতে উদ্যত হয় এবং সবাই মিলে ঘরের দরজাটা ভেঙে ফেলে। ঘরের দরজা ভাঙার পর তারা যেটা দেখতে পায়, ঘরের বাঁশের যে তীর ছিল, সেই তীরের মধ্যে মোটা একটা গরু যে রশি দিয়ে বাঁধা থাকে না, এরকম গরুর দড়ি কোথা থেকে যেন সংগ্রহ করে, ওই গরুর দড়ি ওই তীরের সাথে বাঁধা ছিল এবং সেই দড়িতে সে ঝুলে আছে। ওই লোকটা ঝুলে আছে এবং তার জিহ্বাটা অনেকটা লম্বা হয়ে বের হয়ে আছে এবং তার পুরো শরীর উলঙ্গ, তার শরীরে কোনো কাপড় ছিল না। ওই তারা দেখতে পেয়েছিল সবাই, আশেপাশে যারা আত্মীয়স্বজন ছিল সবাই জিনিসটা দেখতে পেয়েছে। তার শরীরে কোনো কাপড় ছিল না, একদম উলঙ্গ এবং তার জিভটা বের হয়ে আছে, জিভ দাঁত দিয়ে কামড় দেয়া, এরকম অবস্থায় সে ঝুলে আছে। তো পরবর্তীতে পুলিশকে কল করা হয়, পুলিশ এসে তারপর লাশটা নামিয়ে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তো এরপর নাকি ওই লোকটা খবর নিয়ে আসে ফরিদ হুজুরের কাছে। ফরিদ হুজুর বলেন যে তার নিয়তি এটাই ছিল, কারণ সে যে পাপ করেছে তার নিয়তি এটাই ছিল। ওই লোকটা তখন জিজ্ঞাসা করেছিল আত্মীয়, মানে ওই লোকটা যে ফাঁসি দিয়ে মারা গেল, তার আত্মীয়টা জিজ্ঞাসা করেছে, হুজুর সে কি পাপ করেছে, আপনি কি কিছু জানেন কিনা? তখন ফরিদ হুজুর বলেন যে না, এটা বলা যাবে না, সে হয়তো কোনো ছোটো একটা পাপ করেছে যে কারণে তার এরকম হয়েছে, তো তোমরা তার জানাজা দিয়ে দাফন করে দাও। তো পরবর্তীতে ফরিদ হুজুর ওই লোকটাকে বলে যায়, ওই লোকটা মানে ওই লোকের আত্মীয়তা তখন ফরিদ হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে চলে যান এবং ওই আত্মীয়টা বলে দিয়ে যায় যে হুজুর আপনি যদি পারেন, সময় পান, তাহলে তার জানাজায় শরীক হবেন। তো এই কথা বলে দিয়ে ওই লোকটা চলে যায়। তো ওই লোকটার শেষ পরিণতি এরকমই হয়েছিল। পরবর্তীতে সে নিজেই ফাঁসিতে ঝুলে সে আত্মহত্যা করে মারা যায়। তো ফরিদ হুজুর তার মাদ্রাসার ছাত্রদের সাথে শেয়ার করেন বিষয়টা, যে মানুষ পাপ করলে তার পরিণতি এরকমই হয়। মানে এই কেসটা ফরিদ হুজুরের কাছে খুবই রেয়ার ছিল, এরকম কেস তিনি আর কোনোদিন পান নাই, যে ওই ব্যক্তি পাপ করে নিজেই ওনার কাছে শুধরানোর জন্য এসেছিল, কিন্তু সে আর সময় পায়নি, তাকে মেরে ফেলা হয়েছে, সে মারা গিয়েছে। ফরিদ হুজুর খুব ভালোভাবেই স্পষ্টভাবেই বুঝতে পেরেছিলেন কোনোভাবে যে এটা কোনো তার নিজস্ব আত্মহত্যা ছিল না, এটা জিনেদের কাজ ছিল। সেই জিনেরা তাকে এইভাবে উলঙ্গ করে, তাকে হয়তো অনেক মারধর করেছে, তারপরে তাকে এইভাবে ফাঁসির দড়িতে তারা ঝুলিয়ে তাকে মেরে ফেলেছে। ফরিদ হুজুর সেটা স্পষ্ট বুঝতে পারেন, কিন্তু তিনি আর এই বিষয়ে কোনো আর পদক্ষেপ নেননি, কারণ সেই লোকটা এমনিতেই অনেক জঘন্যতম পাপ করেছে, যার কারণে তার এটা ভাগ্যে ছিল। তো লিসেনার্স, এটাই ছিল ফরিদ হুজুরের কাছ থেকে সংগ্রহ করা আরেকটি ঘটনা। এই ছিল আজকের ঘটনা। আপনারা যারা ঘটনা পাঠাতে ইচ্ছুক, আপনারা চাইলে আপনাদের সংগ্রহ থাকা সেই ঘটনাগুলো লিখে অথবা ভয়েস রেকর্ড করে আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছে আজকের পর্ব থেকে। আল্লাহ হাফেজ।